পরে যখন আমি ক্লাস 9-10-এ উঠে গেছি তখন আমরা আমাদেরই বাড়ির সামনেই একটা মুদি দোকান দিয়েছি। সেখানে আর কি চাল ডাল নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র ছিল। সেই দোকানেই আমার সারাদিন দোকানদারি, পাশেই আমি টিউশনি করতাম। সেটা ছিল ওই দোকানের পাশেই একটা জায়গা ছিল। পড়ানোর ফাঁকে কেউ কিছু নিতে আসলে তাকেও দিতাম, আবার এদিকে পড়াচ্ছি। এইভাবে আর কি আমি যখন এসএসসি পাস করি তখন 10ম শ্রেণীর যারা তারাই আমার স্টুডেন্ট হয়ে যায়। তো এভাবে এলাকার মধ্যে এই শিক্ষক হিসেবে যথেষ্ট সম্মান সেই সময় থেকে এখন পর্যন্ত এটা আছে, এবং এলাকার অনেকেই প্রাইভেট পড়ানোর সূত্র ধরে আমাদেরকে স্যার বলেই ডাকতেন। তো এভাবেই আমার ছেলেবেলাটা পার হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেবারু টিভির সাহিত্যানুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুশফিকা নিপ। আজকে আমার আড্ডায় অতিথি হিসেবে অংশ নিয়েছেন অ্যাডভোকেট সর্দার আব্বাস উদ্দিন। তিনি একাধারে কবি, নাট্যকার, নাট্য অভিনেতা, সংগঠক এবং তিনি আইনজীবী হিসেবে ঢাকা জজ কোর্টে নিয়োজিত আছেন। চলুন তবে আজকে আমরা আমাদের অতিথির সাথে আলোচনায় যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনি আগে লেখক নাকি অভিনেতা? আমি আগে অভিনেতা। স্কুল জীবনে যখন ছিলাম তখন থেকেই আমি অভিনয়ের সাথে যুক্ত হয়েছি, এবং এই অভিনয়ের প্রয়োজনেই আমার লেখালেখিতে আসা। সেটা বলতে পারেন যে নাটক লেখার মাধ্যমেই লেখাটা শুরু হয়েছে। প্রথম কবে আপনি লেখালেখি শুরু করলেন? 2001 সালে এসএসসি পাশের পরে। তখন নাটকটা মানে আমার নিজের যে নাট্যদল, সেই নাট্যদলের জন্য স্ক্রিপ্ট লেখা থেকে শুরু। এর আগে স্কুল জীবনে থাকাকালীন আমাদের স্কুলে যে দেয়াল পত্রিকাগুলো আগে ছিল, যেগুলো বড় বোর্ডে সুন্দর করে আমাদের বাসার স্যার আমার স্কুলের, উনি এটা করতেন। তখন ওখানে আমরা স্কুলের স্টুডেন্টরা লেখা দিতাম, উনি ওটা সুন্দর করে লিখে করে রাখতেন, স্কুলে রাখতেন, সবাই পড়তাম। দেয়াল পত্রিকা যেটা, ওখানেই প্রথম লেখা। সেটা অন্যরকম একটা স্মৃতি, যে প্রথম লেখা কি লিখবো, তখন লেখা সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। তারপরেও যতটুকু পেরেছি, তো গল্প লিখেছিলাম, বিশেষ করে গল্প লেখার প্রতি একটু আগ্রহ ছিল সে সময়। পরবর্তীতে আমি এই কবিতার দিকে এসেছি। আপনি নাট্যদল তৈরি করলেন, আপনার এই নাট্যদলের নাম কি ছিল? জলপাই নাট্য সম্ভার। আসলে যখন স্কুলে ছিলাম, যে কথা বলছিলাম, যে আমাদের স্কুলের স্কাউট টিমের লিডার ছিলাম, ফলে আমাদের বিভিন্ন ক্যাম্প যখন হতো, ক্যাম্পে এই যে সমাবেশগুলো হতো, সমাবেশে আমাদের পারফর্ম করতে হতো। তো আমাদের যে বাসার স্যারের কথা বললাম, বাসার স্যারের লেখা নাটক, এরপরে আমাদের স্কুলের বর্তমান প্রধান শিক্ষক তখনকার সময়ে ছিলেন ফিরোজ স্যার, ওনার লেখা নাটক। আমরা যারা স্টুডেন্ট ছিলাম তখন ছেলে স্টুডেন্টরা একটা আলাদা নাটক করতো এবং মেয়ে স্টুডেন্টরা আলাদা নাটক করতো, এবং এই দুইজন স্যারই ডিরেকশন দিত। তো সেই নাটকগুলোতে তখন আমরা অভিনয়টা করেছি, এবং তাদের মাধ্যমে আমাদের অভিনয়টা শেখা, এই বাসার স্যার এবং ফিরোজ স্যার। এবং তারা নিজেরাই নাটক লিখে আমাদেরকে প্র্যাকটিস করাতেন, এবং স্কাউট সমাবেশ সহ বাৎসরিক যে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান হয় স্কুলের, সেই অনুষ্ঠানগুলো 3 দিন ব্যাপী হতো, এবং এই অনুষ্ঠানগুলোতে আমরা নাটকের কাজ শুরু করি। পরবর্তীতে স্কুল শেষ করে যখন আমি কলেজে চলে আসি, তখন আমার যে বন্ধুরা, আমরা একসাথে নাটক করতাম। আমরা বিশেষ করে 5 জন, এহসান আহমেদ পলাশ, তারপরে ইকরামুল কবির বাহার, এরপরে আমার ছোট ভাই, এরকম আরও গ্রামের কয়েকজন মিলে আমরা জলপাই নাট্য সম্ভার নামে এই নাট্যদলটা গঠন করি। এবং এই নাট্যদলের গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যখন আমরা বিভিন্ন অনুষ্ঠান থেকে আমাদেরকে ইনভাইট করা হতো, বিশেষ করে বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, অঞ্চলভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, এরপরে নবীন বরণ, কোনো বিয়ের অনুষ্ঠান, এ জাতীয় আশপাশে। বিশেষ করে আমার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাটে, তো বাগেরহাটের আশপাশে জেলা, থানা, আমাদের এইসব জায়গায় যে অনুষ্ঠানগুলো হতো, সেই অনুষ্ঠানগুলোতে আমরা এই জলপাই নাট্য সম্ভার নামেই অংশগ্রহণ করতাম, এবং সেখানে আমরা অভিনয়টাই করতাম মূলত।
এবং ছোট ছোট নাটিকা সমসাময়িক বিষয়গুলো নিয়ে সেগুলো আমরা ওখানে পারফর্ম করতাম এবং এর অধিকাংশ নাটিকাই আমার নিজের লেখা। আমি লিখতাম 5 মিনিট 10 মিনিটের এবং সেগুলোতে আমি ডিরেকশন দিতাম এবং সবাই মিলে আমিও অভিনয় করতাম এবং আমার বন্ধুরা থাকতেন এবং আমরা এই অনুষ্ঠানগুলো করতাম। সেভাবেই নাট্যদলটা গড়ে ওঠে আর কি। আপনার লেখা কোনো বই প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত? জি, আমি নিয়ে এসেছি। আমার 2টি বই প্রকাশিত হয়েছে। প্রথম কাব্যগ্রন্থ প্রশ্নবোধক চিহ্ন এটা, এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ শপথবদ্ধ মানুষ। দুটোই কাব্যগ্রন্থ। এটা 2023 সালে এবং 2024 সালে এই কাব্যগ্রন্থ দুটি প্রকাশ হয়। জি, আপনার এই বই নিয়ে মানে আপনার যে পাঠক, আপনি যখন প্রকাশ করলেন পাঠকদের কি অভিমত ছিল বা আপনি কিভাবে সাড়া পেয়েছেন পাঠকদের কাছ থেকে? অসংখ্য ধন্যবাদ। আমি বিশেষ করে প্রশ্নবোধক চিহ্ন বইটা যখন করলাম, এর আগে আমার অনেক লেখা ফেসবুকে আমি দিয়েছি এবং আমার যারা পাঠক এবং বিশেষ করে আমার বন্ধু আত্মীয় যারা আছে, যেহেতু নাট্যদলে কাজ করেছি, ফলে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের মধ্যে আগে থেকেই আমার লেখালেখির প্রতি একটা আগ্রহ ছিল এবং তারা সবসময় বলতো বই প্রকাশের কথা, কিন্তু আমি ওইভাবে আর কি প্রকাশ করি নাই। কিন্তু 2023 সালে এসে যখন সিদ্ধান্ত নিলাম যে বই করব, তখন এই প্রশ্নবোধক চিহ্ন বইটা প্রথম ব্যাপক সাড়া পেয়েছি। যে এই বইটার যে প্রকাশিত হওয়ার পরে বইমেলাতেই বইগুলো শেষ হয়ে গিয়েছিল এবং এটা দিয়ে আমার সাধারণত কবি লেখকদের বই বিক্রি কম হয় সাধারণত, কিন্তু আমার ক্ষেত্রে প্রথম বইটা সবগুলো বই শেষ হয়ে গিয়েছিল। কয়েকটা বই আমি সংগ্রহে রেখেছি। ধন্যবাদ। আমি তো জানি একটা বিষয় যে আপনারা যারা কবি লেখক লেখালেখি করেন, এটার সাথে তো প্রেম ওতপ্রোতভাবে জড়িত। আপনার জীবনে এই প্রেম কবিতা লেখা কিভাবে এসেছে? প্রেম আসলে বিভিন্ন অর্থে আমরা ব্যবহার করতে পারি। সেটা মানে প্রচলিত সমাজে যে প্রেমের কথা আমরা ইঙ্গিত করি, সেটা নারী পুরুষের একটা আকর্ষণের কথা বলা হয়। এর বাইরে অনেক প্রেম আছে। সেটা আমার যেমন স্কুল জীবনে আমরা যে লেখাপড়া করেছি, সাথে সাথে আমাদের খেলাধুলার প্রতি একটা আগ্রহ থাকে বাচ্চাদের, ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলাধুলা। আমাদের অঞ্চলে হাডুডু খেলাটা হতো, তো এটার প্রতি একটা ভালোবাসা সে সময় ছিল। কলেজ জীবনে এসে আমাদের ভালোবাসাটা আবার চেঞ্জ হয়েছে। এরপরে যখন আমরা আর একটু বড় হয়েছি, বিশেষ করে যখন কর্মজীবনে এসেছি, তখন কিন্তু পরিবার আত্মীয় স্বজনের প্রতি আমাদের একটা দায়িত্ববোধ এবং তাদের প্রতি, যেমন আমার ছোট ভাই আছে, আমার ছোট বোন আছে, তাদের প্রতি যে দায়িত্ববোধ, তাদের প্রতি যে আমার কর্তব্য, সেটা কিন্তু ওই ভালোবাসা থেকেই। এবং এর বাইরেও আমাদের মানবতা, মানবিকতা যেটাই বলেন, সেটার প্রতিও আমাদের বিশেষ করে আমার প্রচণ্ড ভালোবাসা রয়েছে এবং মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকা, এই প্রেমটাকেই আমি খুব এনজয় করি। জি, আপনি যেহেতু ওই যে ভাই বোনের কথা বললেন, তাহলে আমরা একটু আপনার ছোটবেলায় ফিরে যেতে চাই, যদি আমাদের সাথে একটু স্মৃতিচারণ করতেন আপনার ছেলেবেলা নিয়ে। ছেলেবেলা আসলে আমার বাল্যকাল যেটা বলে, আমি যখন বুঝতে শিখেছি সেই সময়টা খুবই কষ্টের একটা জীবন ছিল। বাঁশতলী, বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাঁশতলীতে আমাদের বাড়ি। দারিদ্রতার কষাঘাতে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। আমরা 2 ভাই 1 বোন। তো আমার যখন থেকে বুঝতে শিখেছি 6, 7 বা 8 এরকম সময়, আমার ছোটবেলা একেবারে ফজরের পরপরই তখন আব্বার সাথে আমাদের গ্রামের পাশেই কুমারখালী নদী, ঘষিয়াখালী চ্যানেল যেটা, ওখানে মাছ ধরতে যাওয়া এবং 7টার মধ্যে ওই মাছ ধরা শেষ করে, জাল দিয়ে নদীতে মাছ ধরা শেষ করে এসে মাছগুলো আবার বিক্রি করতে করতে বাসায় আসা, বাসায় এসে খাওয়া দাওয়া করে স্কুলে যাওয়া। স্কুল থেকে ফিরে আমার মুদি দোকান ছিল, যেটা গ্রামের বাজারে আমরা প্রতিদিন বিকেলে বাদাম, বুট এবং ছোলা এগুলো আম্মা রেডি করে রাখতেন।
তো স্কুল থেকে ফিরে ওইটা নিয়ে আবার বাজারে যেতাম, বিক্রি করতাম, সন্ধ্যা পর্যন্ত ওটাই করতাম। তারপরে যেদিন ছোলার বিক্রি হয়ে যেত সেদিন আগে ভাগে চলে আসতে পারতাম, যেহেতু ছোলাটা পচনশীল। আর যদি ছোলা রয়ে যেত তাহলে একটু রাত হতো। তারপরে বাসায় ফিরে এসে পড়ালেখা করা, এটা এরকম একটা সংগ্রামী জীবনের মধ্য দিয়ে আমার বাল্যকালটা কেটেছে। পরে যখন আমি ক্লাস 10, 9, 10-এ উঠে গেছি, তখন আমরা আমাদেরই বাড়ির সামনেই একটা মুদি দোকান দিয়েছি। সেখানে আর কি চাল ডাল নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র ছিল। সেই দোকানেই আমার সারাদিন দোকানদারি, পাশেই আমি টিউশনি করতাম। সেটা ছিল ওই দোকানের পাশেই একটা জায়গা ছিল। পড়ানোর ফাঁকে কেউ কিছু নিতে আসলে তাকেও দিতাম, আবার এদিকে পড়াচ্ছি। এইভাবে আর কি আমি যখন এসএসসি পাস করি তখন 10ম শ্রেণীর যারা, তারাই আমার স্টুডেন্ট হয়ে যায়। তো এভাবে এলাকার মধ্যে এই শিক্ষক হিসেবে যথেষ্ট সম্মান সেই সময় থেকে এখন পর্যন্ত এটা আছে। এবং এলাকার অনেকেই প্রাইভেট পড়ানোর সূত্র ধরে আমাদেরকে স্যার বলেই ডাকতেন। তো এভাবেই আমার ছেলেবেলাটা পার হয়েছে। আপনি এতদিন পর্যন্ত তো লেখালেখি তো করেছেন, তো আপনি কতগুলো নাটক এ পর্যন্ত করেছেন আপনার অভিনীত? নাটক অসংখ্য নাটক করেছি, ছোট নাটিকা এবং বড় নাটক যেগুলো। আমি মূলত মঞ্চ নাটক করি, মঞ্চেই কাজ করি। কারণ বাগেরহাট থেকে যখন ঢাকায় এলাম, ঢাকায় আসার পরে প্রথমে ফেস্টুন থিয়েটারে কিছুদিন কাজ করেছি। তারপরে বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনাব সাদেক বাচ্চু, ওনার নাট্যদল মতিঝিল থিয়েটার সার্কেল, এই মতিঝিল থিয়েটার সার্কেলে আমি কাজ শুরু করি 2017 সাল থেকে। এবং করোনাতে বাচ্চু ভাই মারা যাওয়ার আগ পর্যন্ত কয়েকটি নাটক উনি করেছেন মঞ্চে। বিশেষ করে শেষ সময়ে এসে কালাকাল এবং কাফনের পকেট নাই, এর আগে ক্যাপ, তারপরে আরও কিছু নাটক, কৈতো সত্য বড় কষ্ট, সবগুলো নাটকই সাদেক বাচ্চুর লেখা, তার নির্দেশনায় কাজ করেছি। তিনি নিজেই আমাদের সাথে অভিনয় করেছেন। এবং আমি কেন্দ্রীয় চরিত্রে শেষ নাটকে কালাকাল এবং কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। বাচ্চু ভাই মারা যাওয়ার পরে মতিঝিল থিয়েটার সার্কেলের পরবর্তী যে নাটক, সেই নাটকেও আমরা অভিনয় করেছি জাহিদ বাবুল ভাইয়ের নির্দেশনায়। এর বাইরে টিভি নাটক, নাট্যকার, নাট্য নির্দেশক মরহুম শাহ আলম নূর, তার নির্দেশনায় অনেকগুলো কাজ করা হয়েছে। বিশেষ করে বৈশাখী টেলিভিশনের যে ম্যাগাজিন অনুষ্ঠান অন্যরকম, সেই অন্যরকমের সহকারী ডিরেকশনের কাজ করেছি শাহ আলম নূর ভাইয়ের সাথে, এবং তার নির্দেশিত বেশ কিছু কাজে আমি অংশগ্রহণ করেছি। কবি, আপনার প্রথম অভিনীত নাটকের নাম কি আপনার এখন মনে আছে? ঘটকের কারসাজি, এই নাটকটা আমাদের যে বাসার স্যারের কথা বললাম, বাসার স্যারেরই লেখা নাটক ঘটকের কারসাজি। এটা স্কুল জীবনে, তখন আমি 9 অথবা 10-এ পড়ি। এই নাটকে স্কুলের ছেলেরা, নারী ক্যারেক্টার আবার ছেলেরাই নারী সেজে করেছে। আবার মেয়েদের যে নাটকটা হতো সেখানে মেয়েরা আবার পুরুষ সেজে গোপটোপ লাগায়, দুটো আলাদা আলাদা নাটক হতো। তো ঘটকের কারসাজি পুরুষের যেটা, সেটাতে প্রথম নাটক। এরপরে আসিফের একটি জনপ্রিয় গান ওই সময় আসলো, প্রিয়া তুমি কোথায়। ওই গানের সূত্র ধরে ও প্রিয়া তুমি কোথায় একটা নাটক লিখেছিলেন, এটা হচ্ছে ফিরোজ স্যার। ওই নাটকটাও ওই সময়ই অভিনয় করা। আপনি কতগুলো সংগঠনের সাথে বর্তমানে যুক্ত আছেন? আমি কতগুলো আসলে সেরকম সংখ্যা হিসাব করে বলা যাবে না, কিন্তু আমি আঞ্চলিক বেশ কিছু সংগঠন, যেগুলো ঢাকাস্থ এলাকার বাগেরহাট ফোরাম, তারপরে ঢাকাস্থ রামপাল যুব পরিষদ, পিসি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, তারপরে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা বাগেরহাট জেলা আইনজীবী সমিতি আছে,
বৃহত্তর খুলনা সমিতি আছে, এরকম আঞ্চলিক বেশ কিছু সমিতির সাথে আমি যুক্ত আছি যেগুলো মানবিক কাজ করে এবং আমাদের খুলনা অঞ্চলের বা বাগেরহাট, রামপাল এই অঞ্চলের মানুষদের কল্যাণমুখী কিছু কর্মসূচি তারা গ্রহণ করে। এর বাইরে সাহিত্য সংগঠনের সাথে যুক্ত আছি। আমি নাবিক সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি এখন। বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদের সাহিত্য সম্পাদক হিসেবে আছি। এছাড়া বেশ কিছু সাহিত্য সংগঠনের সাথে এখন জড়িত আছি। তো কবি, এই সংগঠনগুলো মানে কবি, লেখক, অভিনেতাদের জন্য কিভাবে কাজ করছে? এক এক সংগঠন এক এক পলিসি নিয়ে আগায়। আমরা যেমন নাবিক সাহিত্য সংস্কৃতি সংসদ, আমরা কবিদের প্রশিক্ষণমূলক, কবিদের জন্য অনেকগুলো কর্মসূচি আমরা নিয়ে থাকি। বিশেষ করে আমাদের দক্ষতা উন্নয়নের জন্য বেশ কিছু কাজ আমরা করেছি, ওয়ার্কশপ ভিত্তিক। এর বাইরে আমাদের যারা কবিরা আছে তাদের বেশ কিছু সমস্যা থাকে, তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছানো, বিশেষ করে তাদের যখন কোন প্রকাশক বই করবে অথবা কার কাছে যাবে, এই জিনিসগুলো নিয়ে অনেকেরই সমস্যা হয়, তাদের গাইডলাইন করা। এর বাইরে আমরা সাহিত্য সভাগুলো করি রেগুলার। সাহিত্য সভাতে কবি সাহিত্যিকরা আসেন, তাদের লেখাগুলো সমালোচনা হয়, আলোচনা হয়, ভুল ত্রুটি আমাদের যারা অতিথি থাকেন তারা ধরিয়ে দেন। এর বাইরে যেসব সাহিত্য সংগঠন আছে আর অনেক মানবিক অনেক কাজ করে থাকে, বিশেষ করে শীত বস্ত্র বিতরণ, বন্যার্থদের জন্য সহযোগিতা, এরকম যখন যে প্রয়োজন আসে তখন এই সংগঠনগুলোই তখন ওই মানবিক প্রয়োজনে তখন মানুষের পাশে থাকে। আপনি তো পেশায় একজন আইনজীবী, তো আপনার এই লেখা, কবিতা, অভিনেতা মানে অভিনয় জীবন, এগুলোর সাথে আপনি এই পেশাটাকে কিভাবে ব্যালেন্স করছেন? হয়ে যায়, কারণ হচ্ছে যে একটা হচ্ছে পেশা আমার প্রয়োজনে আমার করতে হয়, আর একটা হচ্ছে নেশা, যেটা আমার এই পেশার বাইরের যে জগৎ, এটা ওই কাজের ফাঁকে আমার করতে হয়। বিশেষ করে সন্ধ্যার পরে অফিস শেষ করে এই সময়টা, মাঝে মধ্যে রাত জাগা হয়, বন্ধের দিনগুলোতে সাহিত্য সভাগুলোতে অংশগ্রহণ করি। এগুলো ওইভাবেই কষ্ট হয়, তারপরও যেহেতু এটা নেশায় রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে আমার আরেকটা মানে কোশ্চেন আমার জানার ইচ্ছা হলো যে এই যে আপনারা লেখালেখি করেন, পেশা, নেশা, মানে আপনাদের যে প্রফেশন, এটার সাথে মানে মানে পরিবারের বা পারিপার্শ্বিক একটা যে মানে আবহাওয়া, এটা কিভাবে আশা করেন আপনি? বা এর মাধ্যমে কি আপনি ক্ষতিগ্রস্ত হন বা আরও ভালো কিছু আশা করেন যে এই পরিবেশে থাকলে আপনি আরও ভালো কিছু করতে পারতেন? সেটা সবারই সমস্যা থাকে। আমার পরিবার থেকে যথেষ্ট আমি সহযোগিতা পাই, আমার পরিবার এবং আমার বন্ধুবান্ধব সকলের কাছ থেকে সহযোগিতা পাই। এবং আমার যখন কোনো একটা লেখার মনোযোগী হয়ে লিখতে থাকি, আমার পরিবারের যারা আছে, আমার বাচ্চারা, তারাও আমাকে হেল্প করে যথেষ্ট। আমার ওয়াইফ যিনি আছেন, তাকে মাঝে মধ্যে পড়তে দেই কেমন হলো লেখাটা, এটা দেখে দেয়। এরপরে আমার বন্ধুরা যারা আছেন, যাদের সাথে আমি সাহিত্য সংগঠনগুলো করি, তারাও যথেষ্ট উৎসাহ দেন, ফলে আমার ব্যাপারটা ইজি হয়ে যায়। তবে ওই যে পেশার কথা যেটা বললেন, যে জীবনের প্রয়োজনে যে ব্যস্ততা, ওই ব্যস্ততার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় আমাদের, তারপরেও এটা চলতে হবে, দুটোকে ব্যালেন্স করে। কবি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা মানে একটা বৃহৎ অংশ জুড়ে আছে মানবিক প্রয়োজনে মানুষের পাশে থাকা। সেটা আমার ছোট বোন, একমাত্র ছোট বোন, যে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে 5 বছরের মতো হলো। তো আমার পরিকল্পনা ওই ছোট বোনের ওই স্মৃতিকে সংরক্ষণ করে একটি মানবিক কোনো একটি সংগঠনের মাধ্যমে মানুষের মানবিক প্রয়োজনে পাশে থাকা, এটাই। তো কবি, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি আপনার যে কবি, লেখা, অভিনেতা, এই জীবনটা আমাদের সাথে শেয়ার করলেন। আমি অনেক কিছু জানলাম বা উৎসাহ পেলাম আপনার থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। অবশ্যই আবার নতুন কোনো সাহিত্যানুষ্ঠানে আপনার সাথে আমার আবার দেখা হবে।
সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, কবি, কবিতা, লেখা, অভিনেতা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা চাইলেই এটাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারি না, কিন্তু সময় আমাদের খুবই মূল্যবান। সময় কারোর জন্য থেমে থাকে না, আমাদেরও নাই। আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে এখানে এসেছিলাম, কিন্তু উনার এই বর্ণাঢ্য জীবন আলোচনার জন্য অনেক সময় প্রয়োজন। সেই সময়টা আমাদের কাছে খুবই কম। আজ এ পর্যন্তই। আমরা আবার কোনো সাহিত্যানুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন।